এই কমেন্টগুলো দেখুন, মুরগি হঠাৎ মারা যাচ্ছে, তারপর বাচ্চা কাচ্চা যেগুলো আছে সেগুলো ঝিমাচ্ছে। আবার এই কলসিটা দেখুন, মুরগির ঘরে এই কলসিটা টাঙানো আছে। এই কলসির কনসেপ্টটা আবার কি আছে? আবার এই মুরগির ঘরটার মধ্যে একটা অন্ধকার অন্ধকার ভাব, যেন পরিষ্কার পরিচ্ছন্ন আলো নেই। এত ছোট বাচ্চা, অথচ এখানে কোনো লাইটই দেয়া নেই। আবার এই 100 বাচ্চার জন্যে ছোট থেকে বড় পর্যন্ত কত জায়গার প্রয়োজন পড়বে। এদের বয়স প্রায় 1 মাস হতে চললো, এখনো এদের ঠোঁট কাটা হয়নি কেন? নমস্কার, জৈব পদ্ধতিতে মুরগি পালন পর্ব 8। বাচ্চার বয়স মাত্র 26 দিন। ঔষধ, ভ্যাকসিন, মেডিসিন ছাড়া অল্প খরচে, অল্প জায়গায়, অল্প পুঁজিতে এই মুরগিগুলো আপনার চোখের সামনে বড় হবে। তারা ডিম দেবে, সেই ডিম থেকে বাচ্চা হবে এবং ছোট্ট একটা সংসার এই মুরগি কটাই কিভাবে চালাবে, সবই ঘটবে আপনারই চোখের সামনে। প্রথমেই এই বাচ্চাগুলো আমরা রেখেছিলাম 20 দিন বয়স পর্যন্ত একটা ব্রুডিং রুমে, যে রুমটার আকার আয়তন ছিল 6 ফুট বাই 4 ফুট। 20 দিন বয়সের পর, অর্থাৎ 20 থেকে 30 দিন বয়স পর্যন্ত আমরা যে জায়গাটায় রাখছি সেটা হচ্ছে 8 ফুট বাই 9 ফুট। আবার ঠিক তারপরে মানে 1 মাস পর আমরা রাখবো এই জায়গাটার আকার আয়তন হচ্ছে 25 ফুট বাই 9 ফুট। এখানে এরা 2 মাস পর্যন্ত থাকবে। 2 মাস পরে এখানে মেল ফিমেলটাকে আলাদা করে নেওয়া হবে এবং যে মোরগগুলো বেরোবে সেই মোরগগুলোকে রাখা হবে এই উপরে 25 ফুট 9 ফুট জায়গায়। তার মেয়েগুলোকে বা ফিমেলগুলোকে এই নিচে ছেড়ে দেওয়া হবে, যে জায়গার আয়তন প্রায় 25 ফুট বাই 22 ফুট। আবার যখন এদের ডিম পাড়ার সময় হবে তখন কিন্তু আবার এদেরকে এই জায়গা থেকে আবার অন্য একটা ঘরে চলে যাবে। কেন আমি অল্প খরচায় বলি, তার কারণ হচ্ছে এই যে জালগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদম লাইলেনের জাল, বেশি দামও নয়। বাঁশ কাঠি দিয়ে এই যে ঘরটা করা 4-5 বছর আগের সেট আপ, কিন্তু তবুও যে অনেক টাকা খরচ করতে হয়েছে তা নয়। কিন্তু এই যে বাউন্ডারি বা এই যে ঘরটর পাকা করতে, এগুলো লক্ষ টাকার সেট আপ। এত কিছু করার প্রয়োজন নাও পড়তে পারে। সেফ জায়গা, যেখানে ইঁদুর, বিড়াল, কুকুর আসবে না বা মানুষ আসতে পারবে না, এরকম যদি জায়গা হয় তার মধ্যে এই সাধারণ লাইলেন জাল এবং এই বাঁশ কাঠি দিয়েই কিন্তু এটা করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা পাটা বলি। এর নিচে কিন্তু এরা যেগুলো পায়খানা করে টরে সেগুলো নিচে পড়ে যায়। আর এখানে দুটো মুরগি ছাড়া আছে, যাতে এই নিচে যে পড়ে যাওয়া খাবার বা এগুলো যাতে নষ্ট না হয়, তারা যাতে খেয়ে নিতে পারে, সেই জন্য এখানে দুটো মুরগি ছেড়ে রাখা আছে। এবার কমেন্টের কথায় আসা যাক। কমেন্টে বহু দর্শক বন্ধু কমেন্ট করছেন যে দাদা হঠাৎ মুরগি মরছে, বাচ্চাগুলো ঝিমাচ্ছে, বা এরকম অনেক ধরনের আশপাশ থেকে অনেক খবর আসছে। কিন্তু একটা কথা আমি বোঝাতে চাই যে কই আমার মুরগিগুলো মরছে না? আপনাদের চোখের সামনেই তো এরা বড় হয়েছে, আরো খামার আছে, আরো মুরগি আছে, কই তারা তো কেউ কোথাও মরছে না। তার কারণ হচ্ছে এটা, আমি কিছু জিনিস জানি এবং সেগুলো মানি, যেগুলো আপনারা জানেন না, তো মানবেন কোথা থেকে? এই জিনিস বা এই পদ্ধতির ডেভেলপমেন্ট বা সেট করতে গেলে যে যে প্রয়োজন হবে, সেই জিনিসগুলো না তো আপনি কোনো প্রশিক্ষণে পাবেন, না আপনি কোনো বই খুঁজলে পাবেন, না আপনি কোথাও সার্চ করলে পাবেন। একমাত্র দেখতে পাবেন এখানে, যে প্র্যাকটিসটা আমি 18 বছর ধরে করতে করতে ঠকতে ঠকতে তবেই কিন্তু এই সিস্টেমগুলো ডেভেলপ করতে পেরেছি, এবং যেগুলো আপনি কোথাও খুঁজে পাবেন না। এমন কিছু নিয়ম আমি মেনে চলি, যে নিয়মগুলো মানলে মুরগি মরা, মুরগির ওষুধ, মুরগির নানা রকম ঝুট ঝামেলা থেকে আপনি দূরে থাকতে পারবেন। যে নিয়ম তো অনেক আছে, কিন্তু আপাতত যে 10টা নিয়ম আমি আপনার জন্য কারেকশন করে বলবো, সেই 10টা নিয়ম যদি মানা যায়, তাহলে এটুকু নিশ্চিত থাকা যায় যে আমাদের মুরগির খামারগুলো, মুরগি মরা তো দূরে থাক, ওষুধপত্র দূরে থাক, কোনো সমস্যাই আসার কথা নয়। প্রথমেই যে নিয়মটা মেনে চলি এবং নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমরা সবাই জানি বা যারা পুরনো খামারি আছেন, আমি এই দীর্ঘ 18 বছর ধরে দেখছি কি, যে প্রত্যেক বছরে ঠিক ফেব্রুয়ারি মার্চ মাস এলেই এই মুরগির নানা রকম রোগের সমস্যা হবে। কারণ অনেক আছে, সেগুলো এখানে বলছি না। তো এই রোগের কারণে বহু খামার, বহু মুরগি কিন্তু নষ্ট হয়ে যায়। আর এর থেকে প্রত্যেক বাড়ি শিখতে শিখতে আমি এটা শিখে গেছি যে আমরা কিন্তু এই দুটো মাস, ফেব্রুয়ারি মার্চ মাস, ঠিক যে সময় শীত শেষ, গরম আসছে বা বসন্তকাল পড়ছে, ঠিক এই সময়টা আমরা বাইরের মুরগি মাংস, বাইরের মুরগির ডিম, এই জিনিসগুলো কিন্তু আমরা টোটালি খাওয়া বন্ধ রাখি। এবং এখানে যারা কাজ করে তাদের সাথেও সেইভাবে চুক্তি, যে তারা এই সময় কিন্তু বাইরের কোনো মুরগি, ডিম এগুলো খাবেও না, এগুলো ব্যবহার করবে না, এবং তারা তাদের বাড়িতেও কোনো মুরগি পালন করে না। দ্বিতীয় যে নিয়মটা মানি, সেটা হচ্ছে এই সময় দেখা যায় যে ডিম পাড়া মুরগির সব থেকে রোগ হবার চান্স বেশি থাকে। তার কারণও অনেক আছে। তো যখন মুরগিগুলো ডিম পাড়ছে, তখন আমরা কি করি, যে মুরগির ডিমগুলো রাখার জন্য আমরা বাইরে থেকে ডিমের ফ্ল্যাপ বা ট্রে যাকে বলে,
সেইগুলো আমরা কিনে আনি, কিনে এনে তাতে ডিমগুলো রাখি। এই কাজটা এই সময় একদম বন্ধ। যদি করতে হয় তাহলে জীবাণুনাশক স্প্রে দিয়ে তবেই সেগুলো ব্যবহার করতে হবে, কারণ ওই জিনিসগুলোই হচ্ছে খামারের মধ্যে ভাইরাস বা ব্যাকটেরিয়া আসার কিন্তু রাস্তা। ওই মুরগির ক্ষেত্রেও যা, আর এই ফ্ল্যাপ বা এই ডিমের ট্রের ক্ষেত্রেও তাই। 3 নম্বর যে নিয়মটা মেনে চলা হয় সেটা হচ্ছে যে এই সময় কোনো গ্যাদারিং, কোনো সেমিনার বা কোনো খামারি বা ডাক্তারের সাথে মিট করা নয়। মানে যা কিছু হবে ফোনেতে, সরাসরি বা ফিজিক্যালি তাদের সাথে মিট করি না। 4 নম্বর যে নিয়মটা মানা হয় সেটা হচ্ছে যে আমাদের হ্যাচারির বাচ্চাগুলো যখন ডেলিভারি করা হয়, এটা চেষ্টা করা হয় 2-3 কিলোমিটার দূরে সেই ডেলিভারিটা করে দেয়া, বা খামারের কোনো মুরগি বা ডিম বিক্রি করার বা কারোর আসার প্রয়োজন হলে যা কিছু করা হয় সেটা গেটের বাইরে, খামারের মধ্যে একদম টোটালি প্রবেশ নিষেধ। আর 5 নম্বর নিয়ম যেটা মানা হয় সেটা হচ্ছে যে এই সময় বাইরের ঘাস পাতা, ফুলকপির পাতা বা এরকম ধরনের এমন কোনো জিনিস ব্যবহার আমরা করব না যে জিনিসগুলো বাইরে থেকে এনে বা যেখান থেকে জীবাণু বা ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের খামারে আসতে পারে, এই কাজগুলো একদম টোটাল বন্ধ। 6 নম্বর নিয়ম যেটা মানা হয় যে যদি কোনো দোকান থেকে খাবার কেনার প্রয়োজন পড়ে তাহলে এটা দেখতে হবে যে ওই দোকানদার যে মুরগির খাবার বিক্রি করে সে আবার বাড়িতে মুরগি পালন করে, সে আবার ওই দোকানে মুরগি বাচ্চাও বিক্রি করে, আবার সে ওষুধপত্রও বিক্রি করে। এমন কোনো দোকান থেকে আমরা এই সময় কোনো কিছু কেনা তো দূরে থাক, সেই আশপাশেও আমরা যাই না। 7 নম্বর নিয়ম যেটা আমরা সারা বছরই করে থাকি সেটা হচ্ছে যে খামারের উপর দিয়ে ওই ঘুড়ি ওড়ানোর সরু সুতো দিয়ে আমরা খামারের চারিদিকে সুতো টাঙিয়ে রাখি, যাতে দিনে অথবা রাত্রে কোনো পাখি পক্ষ এমন কেউ যেন না আমাদের এই খামারে আসতে পারে বা ওই বাইরের জীবাণুগুলো না আমার খামারে ছড়াতে পারে। সেই কারণে আমরা খামারের উপরে সরু সরু সুতো দিয়ে আমরা টাঙিয়ে রাখি যাতে পাখি না আসে। 8 নম্বর যে নিয়মটা মানি যে কোনো জায়গা থেকে ঘুরে এলাম, ঘুরে এসে মুরগির ঘরে ঢুকে গেলাম ওই জুতো জামা পরে, এটা একদম নিষিদ্ধ। বিশেষ করে এই সময় যখন মুরগির ঘরে আসা হয় তখন জুতো প্রয়োজনে জুতো বদলে, প্রয়োজনে জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ একটা হাইজিন মেনটেন করে তারপরেই কিন্তু এই মুরগির ঘরে প্রবেশ করা হয়। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মুরগিগুলো আছে, এদেরকে টাচ করা বা ছোঁয়া কিছু হবে না, যা হবে এখান থেকে দেয়া হবে। এটাও একটা মেনটেনের মধ্যে পড়ে যে ওদের থেকে আমরা এই যে দূরত্বটা বজায় রাখছি, যার ফলে আমার থেকে ওদের ক্ষতি হওয়ার চান্স কম। ওদের থেকে আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার কারণে ওদের ক্ষতি হবে, এই জিনিসটা কিন্তু মেনটেন করা হয়, তার জন্য এই পদ্ধতিগুলো ব্যবহার করা হয়। 9 নম্বর যে নিয়মটা মানা হয় সেটা হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে অন্তত একবার খামারের চারপাশে, খামারের মধ্যে বা এই যে মেঝেতে চারিদিকে জীবাণুনাশক স্প্রে দিয়ে কিন্তু স্প্রে করতে হবে। 10 নম্বর যে নিয়মটা মানা হয় সেটা হচ্ছে যদি কোনো কারণে কোনো মুরগি ঝেমায় বা খামারে কোনো মুরগি মারা যায় তাহলে সেই মুরগিটাকে যথাযথ পরীক্ষা করা, তারপরে এটা সিদ্ধান্তে আসা যে এর কি ওষুধ দেওয়া হবে, প্রাকৃতিক ওষুধ দেওয়া হবে, অ্যালোপ্যাথিক দেওয়া হবে, ইঞ্জেকশন দেওয়া হবে, কি করা হবে সেটা একটা সিদ্ধান্তে নিয়ে তারপরেই কিন্তু ওষুধপত্রগুলো ব্যবহার করা হয়। হঠাৎ কিছু হয়েছে বিচলিত হয়েই কোনো ওষুধ এনে খাইয়ে দেওয়া হবে এরকম কিচ্ছু এখানে হয় না। আমরা সব সময় এটা চেষ্টা করি যে প্রাকৃতিক উপায়গুলো অবলম্বন করে যাতে মুরগিগুলো রোগ না আসে এবং ওষুধপত্র যাতে ব্যবহার না করতে হয়, সেই জন্য কিছু প্রাকৃতিক উপায় অবলম্বন অনেক আগে থেকে করা হয়, যার ফলে আমাদের খামারে রোগ আসার কোনো চান্স নেই। তারপর হাইলি বায়োসিকিউরিটি ম্যানেজমেন্ট, এবং এই ম্যানেজমেন্টটাকে এত হাই রাখা হয় যে মুরগির পরবর্তী সময়ে বিশেষ ওষুধপত্রের কোনো প্রয়োজন পড়ে না। তাই আমরা আগে থেকে এই প্রাকৃতিক উপায়গুলো অবলম্বন করতে থাকি। এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনি দেখতে পারেন। বা এই যে জৈব পদ্ধতিতে মুরগি পালনের পর্বগুলো আপনি পাননি, তাহলে আপনি এই লেখাতে আপনি টাচ করলে কিন্তু আপনি বাকি পর্বগুলো পাবেন এই লেখাতে টাচ করলে। এবার প্রশ্ন, ঘরের মধ্যে আলো নেই কেন, একটা অন্ধকার অন্ধকার ভাব কেন? তার কারণ হচ্ছে এটাও একটা পদ্ধতির মধ্যে পড়ে যে ট্রেনিং এর মধ্যে দিয়ে বা পদ্ধতির মধ্যে দিয়ে এই মুরগি বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া হবে যাতে এই মুরগি বাচ্চাগুলো অ্যাগ্রেসিভ না হয়, চঞ্চল না হয়, একে অপরের পালক তুলে না খায় বা মারপিট ঝগড়াঝগড়ি এইসব জিনিসগুলো না করে। সকাল 6টা থেকে খাওয়া শুরু, সন্ধ্যে 6টা পর্যন্ত শেষ, তারপরেই ঝাঁপতালা বন্ধ এবং আবার পরের দিন সকালবেলা আবার খেতে দেওয়া হবে। এই সারা রাতটা এরা রেস্টে বা অন্ধকারে থাকার ফলে এদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তার সাথে বৃদ্ধি পায় হজম ক্ষমতা। যেহেতু এদেরকে ডিম পাড়ানো হবে তাই এদেরকে এরকম একটা পদ্ধতির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যাতে এরা লং টাইম রেস্ট পায়, যার ফলে এদের শরীরের গ্রোথ হরমোনটা ঠিকঠাকভাবে রিলিজ হয় এবং ডিম তৈরি হতে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হওয়া বা তাদের যে ম্যানেজমেন্ট সেটা যেন ঠিকঠাক হয়, যাতে এরা আগামী দিনে ঠিকঠাক ডিম দিতে পারে। এবং শেষ যেটা ঘটে সেটা হচ্ছে এদের শরীরে অযথা চর্বি জমবে না, যার ফলে
আগামী দিনে ডিম দিতে গিয়ে যেন এই সমস্যার সম্মুখীন না হয় যে মুরগিগুলো চর্বি হয়ে গেছে, মুরগি ডিম দিচ্ছে না। এমন কয়েকটা সমস্যা থেকে দূরে রাখার জন্যেই কিন্তু আমরা এই লাইটের ব্যবহারটা করছি না। এতে করে কি হয়, খাবারের খরচ বেঁচে গেল, লাইট খরচ বেঁচে গেল। এরা শিশু থেকে এখন কৌশলে পা দিয়েছে, তারপরে যৌবনে পা দেবে, এবং যখন এরা ডিম পাড়বে তখন কিন্তু এদের আবার এই লাইট দেওয়া হবে 16 থেকে 18 ঘন্টা, তার আগে কিন্তু নয়। যদি এখানে হাইফাই লাইট ব্যবহার করা হতো, 24 ঘন্টা লাইট ব্যবহার করা হতো, তাহলে কি হতো, এরা সবসময় চঞ্চল হয়ে থাকতো এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা তো একটা ফ্যাক্টর। তারপরেও যেটা হতো সেটা হচ্ছে এদের গ্রোথ হরমোনটা বেশি রিলিজ হতো না। এবার প্রশ্ন হতে পারে যে মুরগি বাচ্চাগুলোর 1 মাস বয়স হয়ে যাচ্ছে, কই এদের এখনো ঠোঁট কাটা হবে না? না, এদের ঠোঁট কোনোদিনই কাটা হবে না। তবুও এরা একে অপরকে ঠোকরাঠুকরিও করবে না, ডিম ভেঙেও খাবে না, এমন কোনো সমস্যা হবে না। কারণ এই ট্রেনিংগুলোর মাধ্যমে বা এই প্রশিক্ষণের মাধ্যমে এদের নিয়ে যাওয়া হচ্ছে যাতে এরা আগামী দিনে এই কাজগুলো থেকে বিরত থাকবে এবং এই কাজগুলো করবে না। এই ঠোকরাঠুকরি করার কারণে অনেকে বলে ঠোঁট কেটে দাও, ওষুধ দাও, লবণ দাও। আর আমি বলছি মুরগিকে ট্রেনিং দাও, তাহলে আর কোনোদিন কোনো ওষুধ, ঠোঁট কাটা কিছুর প্রয়োজন পড়বে না। সে মুরগি যতই থাক, আপনি আগামী দিনে এখানে আরো অনেক মুরগি দেখতে পাবেন যারা ডিম পাড়ে, কিন্তু তাদের কোনো দিনই তাদের ঠোঁট কাটা হয় না। তাদেরকে এই সব প্রশিক্ষণের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। সবকিছু ভিডিওতে বলা হয় না, কিন্তু ওই গবেষণা পত্রের মধ্যে আপনি পাবেন। একটা খাবারের ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু পর্যাপ্ত লাইক কমেন্ট না আসার কারণে এখনো ভিডিওটা দেয়া হয়নি। আপনার যদি এই জৈব পদ্ধতিতে মুরগি পালন বিষয়ে আপনার ইন্টারেস্ট থাকে বা আপনার জানার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখার পরেই আপনি লাইক কমেন্ট করবেন, যাতে নতুন উদ্যোক্তারা এগিয়ে যায় এবং খামারিরা যাতে পিছিয়ে না পড়ে। আর আমিও যাতে আপনাদের সামনে ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আনতে পারি। যদি আপনার কোনো প্রয়োজন না থাকে তাহলে ভিডিওটা কি করবেন, অন্য 2-1 জনকে শেয়ার করে দেবেন, ব্যাস। এবার প্রশ্ন হতে পারে তাহলে এই কলসিটার মধ্যে কি আছে? এই কলসিটার মধ্যে সেই ওষুধই আছে যে ওষুধের কারণে এই মুরগিগুলোকে এমন ট্রেনিং দেওয়া হচ্ছে যে এদের আর ঠোঁটও কাটতে হবে না, আর এরা কেউ কারোর পালক তুলে খাবে না। আপনি মুরগিগুলো দেখুন যে এখনো পর্যন্ত কেউ কারোর পালক তুলে খায়নি, এবং আপনিও আগামী দিনে আপনার চোখের সামনে দেখতে পাবেন কেউ কারোর পালক তুলে খাবে না। এটা আমার কাছে নতুন নয়, এটা আমি 18 বছর ধরে প্র্যাকটিস করে আসছি। আর এই বিষয়ে যদি জানতে হয় তাহলে আপনি সাথে থাকুন এবং পরের পর্বগুলো লক্ষ্য রাখুন। আজ এই পর্যন্ত, সময় শেষ। ভালো থাকবেন, ধন্যবাদ।